আজ আমি তোমাদের শান্তিনিকেতনে এক জাদুর জগতে নিয়ে যাব, যেখানে রবীন্দ্রনাথের স্বপ্ন, শিল্প আর সংস্কৃতি একসাথে মিলে গেছে। প্রতিটি ধাপে আছে এক টুকরো ইতিহাস আর অদ্ভুত শান্তির অনুভূতি। বন্ধুগণ, সকলকে স্বাগতম আমার মোটো ব্লগে। তো আজকে আমরা বেরিয়ে পড়েছি, এখন বাজে 5:23। এখন মধ্যমগ্রামে রয়েছি, বেরিয়ে পড়েছি বাড়ি থেকে। আমরা যাচ্ছি এখন বোলপুর শান্তিনিকেতনের উদ্দেশ্যে। এই শীতের মধ্যে বোলপুরে যাব, ঘুরবো, খেজুরের রস খাবো আর তোমাদের দেখাবো কী কী হয়। চলো দেখতে থাকো, এনজয় করো মোটর ব্লগটা আমাদের সাথে। আরে ভাই, কী হলো? তো এখন এই লাইটের সমস্যা হয়েছিল, এখানটা লাগানোর পরে দেখছি তাও হচ্ছে না। আমার কাছে এই অ্যালান কি সেটটা রয়েছে, এই কটা দেখছি এটাকে অন্য কোথাও সেট করা যায় কি না। হয়ে গেছে, বেরিয়ে পড়েছি লাইটটা সেট করে। খুব একটা টেনশনে পড়ে গেছিলাম লাইটটা নিয়ে। এরকম অন্ধকারে এরকমভাবে দেখা যায় কিছু? এমনি হিমালয়ানের আলো কম, কিছু দেখা যায় না। শান্তিনিকেতনে যাবো বলে ভোরবেলা বেরোবো বলে, কারণ আমি রিসেন্ট একবার এসেছিলাম আশুরি থেকে। তো সেইখানে কুয়াশায় এত অসুবিধা হয়েছে, সারা রাস্তা পুরো কুয়াশা ঢেকেছিল। তো তার জন্য কিচ্ছু দেখা যাচ্ছিল না, কিচ্ছু না। মানে এখান থেকে ওই সামনের বাইকটা ডিস্টেন্স পর্যন্ত দেখা যাচ্ছিল না। আস্তে আস্তে চালাতে হয়েছে, খুব অসুবিধা হয়েছে। তাই জন্য ফগ লাইটটা লাগিয়ে নিলাম, এই যে মার্সিডিজ যেটা বলে সেটা। আস্তে আস্তে সূর্য মামা ওকে দিচ্ছে মনে হচ্ছে, নাকি না দিচ্ছে না। সূর্য উঠতে উঠতে 7টা হয়ে যাবে মনে হয়, যদি আজকে ওয়েদার ক্লিয়ার থাকে তাহলে। যদি ওয়েদার না ক্লিয়ার থাকে তাহলে তো কিছু বলারই নেই। তোমরা ভিডিওটা দেখতে থাকো আর অবশ্যই কমেন্ট করো, লাইক করো, সাবস্ক্রাইব করো। নতুন চ্যানেল, বুঝতেই পারছো। এখান থেকে সোজা আমরা যাব হচ্ছে বেলঘড়িয়া হাইওয়ে ধরবো, ওখান থেকে ওল্ড দিল্লি রোড হয়ে ডানকুনি হয়ে বর্ধমান থেকে ডানদিকে ঢুকে যাব। ওই রাস্তাটাই সব থেকে ভালো রাস্তা। তো আকাশে আলো হালকা হালকা উঠে গেছে আর আমরা এখন চলে এসেছি বালি ব্রিজ। কি সুন্দর লাগছে, নিচ দিয়ে গঙ্গা বয়ে যাচ্ছে। জয় মা গঙ্গা। ওই পাশে দক্ষিণেশ্বর। সকাল সকাল বেরিয়েছি, একটু চা খেতে হবে। ওই চাটা না খেলে না ঠিক জমছে না বিষয়টা। একটা সকালবেলা আসার এই সুবিধা, এইখানে জ্যাম পাওয়া যায় না। না হলে ভাই এইখানে যা জ্যাম হয়, মরণ দশার জ্যাম হয় অফিস টাইমে। বালির খালটার ওখানটায়, মানে এই যেখান থেকে ম্যাজিকগুলো ছাড়ে, ম্যাজিকগুলো দাঁড়ায়, খুব জ্যাম হয় ওখানটা। তো দিল্লি রোডে চলে এসেছি। সকাল হয়েই গেছে, পুরো আলো আলো হয়ে গেছে। ভেবেছিলাম ভোরবেলা হয়তো খুব কুয়াশা হতে পারে, কিন্তু সেই কুয়াশাটা পাইনি, ক্লিয়ার ওয়েদারই ছিল। 6টা বেজে গেছে, 4টে পর্যন্ত তো লরি চলে, তাও ছোটো ছোটো লরি চলে। লরিদের মাঝখান থেকে লরিকে অতিক্রম করে আমরা এগিয়ে যাব আমাদের গন্তব্যের দিকে। চলো, আমরা এখন পৌঁছে গেলাম ডানকুনি টোল প্লাজাতে। এইবার একটু চা খাবো। ডানকুনি ঢুকেছি, মানে একটু চা খাওয়ার সিস্টেম এসছে। তাড়াতাড়ি দাঁড়িয়েছি, চাটা খাবো। গাড়ি চলো। এদিকে হালকা হালকা কুয়াশা দেখতে পাচ্ছি। এখন তো
ডান দিক বাদিকে ক্ষেত্রগুলোতে কুয়াশা আছে বেশ ভালো, সেই কুয়াশা দূর দেখা যাচ্ছে। ওই যে কুয়াশাটা একটু ঘন হলে ভালো লাগতো। ও কুয়াশার মধ্যে বাইক চালাতে কষ্ট হয়, প্রবলেম হয়, কিন্তু ভালো লাগে। এটা কুয়াশা না, এটা ধোঁয়া, বুঝতে পারছি না, কুয়াশাই মনে হচ্ছে। রোদ্দুর উঠে গেছে এখন, ফাটাফাটি রোদ্দুর। এখন বর্ধমান থেকে আমরা ডান দিকে ঢুকে গেছি বোলপুরের দিকে। ওখান থেকে 50 কিলোমিটার দেখাচ্ছে। এই হচ্ছে এখন ওয়েদার। এখন বাজে 8টা, পুরো পাক্কা। দিকে পুরো ধান চাষ হয়েছে, খয়েরি পুরো। এই শস্য চাষ করতে হলুদ থাকতো, কি সুন্দর লাগতো, আহা। খতরনাক জ্যাম, কোনোরকম রেলগেটটা পার করলাম খতরনাক জ্যাম থেকে। সামনে আরো জ্যাম আছে, খুব জ্যাম হয় যাওয়াটা। আর একটা সমস্যা আছে এখানে, ভাই রাস্তাঘাটে খুব সাবধানে চালাতে হয় এখানে। এখানে কুকুর ছাগল যখন তখন রাস্তার মধ্যে চলে আসে। শান্তিনিকেতন ফিল্ডটা চলে এসছে। আমি এর আগে একবার এসেছিলাম, একটা অ্যাক্সিডেন্ট দেখেছিলাম এখানে। এই জায়গাটা না, একটু সামনে আমি বলছি কোন জায়গাটা। ওখানটা একটা 4 চাকা রাত্রেবেলায় কী হয়েছে জানি না, এরকম বাঁদিকে জঙ্গল ছিল, জঙ্গলে গিয়ে মেরে দিয়েছে পুরো। গ্রামের মধ্যে খড়ের গাদা, ও একটা মাটি মাটি গন্ধ, আহা। এটাই তো দরকার ছিল এসে পোলট্রি ফার্ম। এই খড়ের গাদা, যে গন্ধটা না মাটির, এটাই আলাদা। গ্রামের যে একটা মাটির গন্ধ থাকে না, এই গন্ধ তো শহরে নেই। এই গন্ধটা শুকলেই মনে হয় যেন কি শান্তি। এই কালু, কোথায় আসছিস তোরা? বোলপুর 24, তারাপীঠ 83। চা খাবো ভাই, চা তেষ্টা পাচ্ছে। নাম, হ্যাঁ নামবি। হ্যাঁ ক্যাজরা হচ্ছে, ক্যাজরা। বাইক নিয়ে পড়ে গেছিলো মনে হয়, সেই ক্যাজরা হচ্ছে। তো এখন আমরা হোটেল থেকে বেরিয়ে গেছি। বেরিয়ে এখন হাটের থেকে বেরিয়ে কোপাই নদীর দিকে যাব। এবার এই দিকে যাওয়া যায়? উঠে তো গেলাম, আমার গাড়ি করে উঠে যাচ্ছে যেখানে। কদিন ঘুরতে ঢুকে গেছি কি জানে, বুঝতে পারছি না রাস্তা কোন দিকে। হ্যাঁ পেয়েছি, রাস্তা খুঁজে পাচ্ছিলাম না ভাই এতক্ষণ ধরে, কোন দিক দিয়ে বেরোবো। পেয়েছি। আচ্ছা কোপাইটা কোন দিকে একবার দেখতে হবে তোমাকে। একবার ম্যাপটা খুলে দেখিনি। এখান থেকে দেখাচ্ছে 9 মিনিট লাগবে। তো চলো যাই কোপাই নদীর ওখানে। এটা হচ্ছে ফরেস্টটা, বুঝলি? এটা হচ্ছে, হ্যাঁ এটাই হচ্ছে ফরেস্টটা। এখানে আসবো একটু পরে, হ্যাঁ আসবো। এই যে এইটা মনে হয় এইখানে। আচ্ছা একটা দিচ্ছে গুড়, এই তো গুড় হবে। গুড় কি জাল দিচ্ছ? আচ্ছা নিবি এখান থেকে। দাঁড়া আমার ফোনটা একটু দে। পাটালি দেখি। না এগুলো ছোট, বড় সাইজ নেই। কত করে এগুলো? আচ্ছা 180 টাকা কিলো। আর তোমার এটা কি একদম ঝোলা? দেখি এটা।
আচ্ছা একদম রসটা ব্যাস ঠিক আছে জিজ্ঞাসা করে দেখি। ক্যামেরার মধ্যে পড়ে গেছে। হ্যাঁ আমরা চলে এসেছি এখন কোপাই নদীতে। এই হচ্ছে কোপাই নদী বিচ। আমরা এখন কোপাই ঘুরে এসেছি, এবার সোনাঝুরিতে যাব। চলে এসেছি প্রায় সোনাঝুরি হাটের কাছাকাছি। সোনাঝুরি হাটে যাব, গিয়ে একটু রিলস বানাবো। সেই রিলসগুলো তোমরা ইনস্টাগ্রাম ফেসবুকে দেখতে পেয়ে যাবা, তার জন্য টুক করে ফলো করে নাও। হাটের মধ্যে হাট বলছি কেন, তো ফরেস্টের মধ্যে আই গেলু। তো এখন আমরা এই যে আমাদের ছিল হোস্টেল কী বলে ভিলেজ রিসর্ট, এখান থেকে আমরা এখন বেরিয়ে পড়ছি। এই হচ্ছে হাট। আর আজকে যেহেতু বুধবার, হাট বন্ধ। গাড়ি এখন কোলস্টার্ট করতে দিয়েছি, কোলস্টার্ট হয়ে এসে এবার বেরোবো। বেরিয়ে যাবো আমরা বিশ্বভারতী। আর একটু খাবো, কিছু খিদে পাচ্ছে, খেয়ে দিয়ে তারপর একেবারে বাড়ি। আজকে হাট নেই, কিন্তু তো বাইক কেন এখানে? কিছু একটা আছে নাকি? তো বাইক তো আগের দিন ছিল না। খাওয়ার দোকানগুলো বন্ধ, এখানে ছিল খাওয়ার দোকান। এখানটা তো ভিড় কেন? আমরা যাব এখন বিশ্বভারতী। বেরিয়ে পড়েছি এখন সকাল সকাল উঠে। সকাল সকাল না, 10টা বাজে। একটা গ্যারেজ দেখতে হবে আমাকে কালকে। আমার আগের দিন যখন বেরোবো তার আগে আমার গাড়ির হ্যান্ডেলটা মনে হচ্ছিলো যেন টাইট টাইট। আমি লুজ করালাম, এবার লুজ করেছে সে এমন লুজ হয়ে গেছে, গাট গাট করে আওয়াজ হচ্ছে হ্যান্ডেল থেকে। এখান থেকে কিছু খেয়ে নিই, খাবার টাবার পাবো। চাটা খাবি এখান থেকে, বোঝা? কি সুন্দর উঠোন দেওয়া পুরো বাড়ি। এই হচ্ছে বিশ্বভারতী, মাটির বাড়ি। এর ভেতরে দেখো, এটাই হচ্ছে তোর বিশ্বভারতী ক্যাম্পাসের গেট হলো, বুঝলি? টিকিট ফিকিট কাটতে হয় মনে হয়। পার্কিং কি আর এখানে করলেই হবে? এত কিছু ভাড়া বয়ে নিয়ে যেতে হবে তো ভাই। ছেড়ে দে, ব্যাগ বয়ে নিয়ে যাওয়া যাবে না ভেতরে ঘোরার জন্য। হ্যাঁ, ভারী ভারী ব্যাগ। হ্যাঁ হ্যাঁ, থাক, লাগবে না। দেখতে হবে এবার, এত ব্যাগ রয়েছে, সেগুলো নিয়ে দেখাও। আপনি বাইকটা রেখে দেন, যদি বিশ্ববাড়িতে ঘুরে দেখেন এই জায়গাগুলো আছে, এগুলো ঘুরে দেখার জায়গা। এগুলো সব আমরা ঘুরিয়ে দেখাই। আচ্ছা, এগুলো পায়ে হেঁটে ঘোরা সম্ভব নয়, নিজেদের গাড়িতে দেখলে কোথাও কিছু লেখা নেই, ঠিক আছে? হ্যাঁ। আমরা টোটোতে করে বসিয়ে ঘুরিয়ে দেখাবো, সব জায়গায় গাইড করে দেবো। হ্যাঁ। রবীন্দ্রনাথ ঠাকুর কোথায় ক্লাস শুরু করেছিলেন, কোথায় কনভোকেশন হয়, কোথায় জাতীয় সঙ্গীত লিখেছেন। কত টাকা? এটা ঘুরে দুজন আছেন 450 টাকা নেই। এটা অনেক ভাড়া আছে, এটা সিজন ভাড়া, এটা নেবো না। আচ্ছা, 600 বিঘা জায়গা আছে ক্যাম্পাসের মধ্যে। তো
24টা পয়েন্ট আছে, এই 24টা পয়েন্ট আমরা ঘুরিয়ে দেখাবো, সব গাইড করে দেখাবো। যেটা সহজ পথ বই যে প্রথম পথে যে বট গাছের ছবিটা আছে, সেই বট গাছ সব জায়গাগুলো সামনাসামনি নিয়ে যাবো, সব ছবি তুলতে পারবেন, সামনাসামনি পায়ে হাঁটতে তো হবে না। দেখ বাইক রাখার জন্য কোনো পয়সা লাগবে না, ফ্রি পার্কিং, ব্যাগগুলো গাড়িতে নিয়ে নেবেন। A few moments later. তাই মেলা যাতে অসুবিধা না হয়, গাছের যাতে মানুষের জন্য ছাওয়া পায় রোদের জন্য, তার জন্য এই গাছটা সেদিন ওখানে এখানে বসিয়েছিলেন। তা এই যে বটগাছের গোড়াতে যে চেয়ারগুলো করা হয়েছে, এগুলো পরবর্তীকালে রবীন্দ্রনাথ ঠাকুর যখন 1901 সালে যখন ইউনিভার্সিটি স্টার্ট করেন এবং ক্লাস শুরু করেন এখানে, তখন বিভিন্ন জায়গায় গাছের নিচে নিচে উনি কিন্তু এরকম সিমেন্টের বেদিগুলো করাতে, যেগুলো উনি বসতেন আর গোল করে বসিয়ে বাচ্চাদেরকে বসিয়ে ক্লাস করাতেন। ইউনিভার্সিটি আচ্ছা ওই জায়গাটা ওই সাদা ভিতরে ঢোকা যে বসার ভিতরে রয়েছে, এর ফুল দিয়ে সাজানো রয়েছে। টিভিতে সেই দোলের সময় একটা গান হয়, উড়ে গিয়ে বাসি খোলধার খোল লাগলো, যে গানটা হয়, তখন এই গেটটা খোলা হয়। বছরে 4টে দিন এই গেট খোলা হয়। 25শে বৈশাখ, 22শে যখন আশ্রমের কাজ শুরু হয়, গাছের নিচে বসে উনি একদিন ধ্যান করেন। ধ্যান করতে করতে ভাবেন তিনি আমার মনের আরাম, প্রাণের আনন্দ, আত্মার শান্তি। সেই আত্মার শান্তি কোনো হবে কলাভবনে যারা পিএইচডি করেছে, যারা বেরিয়ে যায় ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, তাদেরকে প্র্যাকটিক্যাল কাজে এই গ্লু বলে পরিচিত। বরফ দেশে কেল্লা বরফ দিয়ে তৈরি, কলাভবন স্টুডেন্ট ইট দিয়ে তৈরি করেছে। আর এই যে পিঁপড়েগুলো যেগুলো করা হয়েছে, ঢোল বাজাচ্ছে, এগুলো এটা ডিসেম্বর মাসের শেষের দিকে করা হয়েছে এই বছর। এটার নাম হচ্ছে যাযাবর দিশান্ত নামে পরিচিত। যাযাবর বলতে যারা এক জায়গায় থাকতে পারে না, একটা সাঁওতাল ফ্যামিলি, তাদের পা কাছে দুপাশে দুটি, এক পাশে দুটো বাচ্চা, একসাথে সংসারে ফাংশন, নিচে কুকুর, পাশে ওয়াইফ, সবাই মিলে নিজের গ্রাম ছেড়ে পাশের গ্রামে শিফট হচ্ছে থাকার খুঁজে, খাবারের খুঁজে। এটা 1938 সালে রামকিঙ্কর বেশ বানান। এটা বানানোর টেকনিক্যাল ছিল হাত লাগানো, সিমেন্ট, বালি, পাথর মিক্স করে 2 ফুট দূর থেকে ছুঁড়ে ছুঁড়ে তৈরি করা স্কাল্পচারটা। 1.5 বছর টাইম লাগে, 1 থেকে 1.5 বছর টাইম লাগে এটাকে বানাতে। আর এইদিকে বাড়িটা রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট মেয়ে মীরা দিদি। আমার ছোট মেয়ে মীরা দিদি, আমার 5টা সন্তান, 3টে মেয়ে 2টো ছেলে, রেণুকা, বিল্লা, মীরা, রবীন্দ্রনাথ ঠাকুর আর রবীন্দ্রনাথ ঠাকুর। সব থেকে ছোটো মেয়ে মীরা দেবীর এই বাড়িটা ছিল। তা এই বাড়িতে রবীন্দ্রনাথ ঠাকুর মালঞ্চ বই লেখেন, যে মালঞ্চ বইটা আছে লেখা, ওই বাড়িটার নাম বলা হয় মাছ কবে, যেটা এই দেওয়ানটা, যেটা আর্টের কাজ করাটা সত্যজিৎ রায়ের হোস্টেল। হোস্টেল। হ্যাঁ, 1930 সালে বাড়িটা 95 বছর বয়স, পুরোটাই মাটি দেওয়ালটা। এটা ছিল রবীন্দ্রসঙ্গীত শিল্পী শান্তনু ঘোষের বাড়ি, মানে প্রোগ্রাম হল ঘর ছিল ওনার, বলতে পারেন বৈঠক হল ছিল। যখন অফিসিয়ালি যত ওনার মিটিং প্রোগ্রাম সব এই বাড়িটার মধ্যে হতো তখন। এখনও প্রোগ্রাম হয়, সঙ্গীত ভবনের মেয়েরা। এটা ঢুকতে গেলে কখন আসতে হবে? বছরে 4টে দিন, এই বিল্ডিং সব খোলা থাকে, বিল্ডিং গেট সব খোলা থাকে, কিন্তু ড্রেস সাদা। সাদা পরে আসলেই ঢুকতে হবে, অন্য কালার বলে ঢুকতে হবে। এই যে এই বাড়িটা রয়েছে টালিচাল, যে বাড়িটা, হ্যাঁ ওই বাড়িটা, এটা রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি। 1904 থেকে 1919 সাল পর্যন্ত 15 বছর এই বাড়িটাতে ছিল। 200 বছর। হ্যাঁ, এটার নাম হচ্ছে 3 পাহাড়ি বটগাছ। এই বটগাছটার ছবি আছে সহজ পথ বইয়ের প্রথম পথা পথে। সুবিধা আছে, সেই বট গাছ হচ্ছে এটা। বাড়িটা ডিজাইন করেছিল কেন? রবীন্দ্রনাথ ঠাকুর যে কবিতা ছিল, তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়ি উকিমার আকাশে, সে কবিতাটা কেন্দ্র করে বাড়িটাকে ডিজাইন করা হয়েছিল, কবিকে একটা সম্মান দেওয়ার জন্য। কবিতা লেখা এই বাড়িটা দেখে নয়, কারণ কবিতা লেখার পর রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুর পর 1960 সালে বাড়িটা তৈরি হয়। কবিতা লিখেছিল 8 বছর বয়সে, সেই কলকাতার জোড়াসাঁকো জমিদার বাড়ি উঠোনে সেই তাল গাছ। বাড়িটাতে একজন পাঠভবনের অঙ্কের টিচার ছিল। জায়গার মধ্যে প্রথম বাড়ি হচ্ছে এটা। এই বাড়িটাতে রবীন্দ্রনাথ ঠাকুর 80% গীতাঞ্জলি, রবীন্দ্রনাথ ঠাকুর এক জায়গায় বসে লিখে কোনো কিছু কমপ্লিট করে না, 80% গীতাঞ্জলি এই বাড়িটাতে লিখেছিলেন, যেটাতে নোবেল প্রাইজ পেয়েছিল। এই বাড়িটা কলকাতার জোড়াসাঁকো জমিদার বাড়ি, আর এই বাড়িটা একই ডিজাইনে তৈরি করেছে। আর বাড়িটার সামনে যে পড়ার মতো একটা কালচার রয়েছে, যেটা স্ট্যাচু রয়েছে, মূর্তি, ওটা কোনো আকার নেই। এটা রামকিঙ্কর বেশ 1937 সালে ডিপার্টমেন্টে যখন প্রথম আর্কিটেক্ট হিসেবে জয়েন করে, তখন ওই কালচারটাকে এখন তৈরি করে। এখান থেকে টোটোয় করে ট্যুরিস্ট গাইডের সাথে ঘুরে কয়েকটা জায়গা ভালো করে দেখে সব জায়গাগুলো এখন এখান থেকে বেরিয়ে পড়ছি। বেরিয়ে আমরা যাব হচ্ছে বাড়িগুলো কি সুন্দর। এ চাপ তো পেছনে বুঝা। ঠিক আছে। আচ্ছা, তো
সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা এতদূর দেখার জন্য। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভিডিওটা এই পর্যন্তই, আর দেখা হবে পরের কোনো ভিডিওতে। আর যদি ভালো লাগে খুব 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 ভালোবাসা দাও, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে থাকো। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টাটা, বাই বাই।